আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাই করে ২ এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ স্পিকারের। ২৯ মার্চ পুনরায় বসবে সংসদ অধিবেশন। এখনই দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার। রেশনিং বন্ধ হওয়ায় চাহিদা অনুযায়ী তেল পাবে ক্রেতারা। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে। সাথে স্ত্রী ছেলে। দেশে ২ দফায় করা হয় অস্ত্রোপচার। ঈদ উদযাপনে আগেভাগেই ট্রেনে বাড়ির পথ ধরেছেন অনেকে। বাসে এখনো নেই বাড়তি চাপ। নিরাপত্তায় রয়েছে পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রশ্নোত্তর, জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এই অধিবেশনে গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও সঠিক পরিকল্পনা জানতে চান। বিরোধী দলীয় নেতার প্রশ্নের উপর কয়েকটি পয়েন্ট অফ অর্ডারে উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের ধারা ও সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী। প্রস্তাবটি কণ্ঠভোটে জয়ী হওয়ায় ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। ২ এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর দেয়া নোটিশ নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। পরে স্পিকার ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয় সংসদ অধিবেশন। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে ১৮০ কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। সিঙ্গাপুরের পথে গুরুতর অসুস্থ মির্জা আব্বাস। সকাল ১১টার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। আকাশপথে সব মিলিয়ে সময় লাগার কথা ৪ ঘন্টা। পরিবার জানিয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাকে। মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার। এভারকেয়ার হাসপাতাল থেকে সাইরেন বাজিয়ে তড়িঘড়ি বেরিয়ে গেল অ্যাম্বুলেন্স। এক মুহূর্ত দেরি করার ফুরসত নেই। ভেতরে শয্যাশায়ী বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গুরুতর অসুস্থ। তাকে বহনে সিঙ্গাপুর থেকে এসেছিল এয়ার অ্যাম্বুলেন্স। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো অ্যাম্বুলেন্স আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বেলা ১১টার কিছু পর। সকালেই হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিককে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তিনিই জানান, মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুর থাকছেন স্ত্রী, সন্তান ও একজন চিকিৎসক। এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন্ট ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। মির্জা আব্বাসের অত্যাধুনিক চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ও বিএনপি। তাঁর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। প্রধানমন্ত্রী তো এইসব ব্যাপারে খুবই আন্তরিক এবং তিনি জানার সাথে সাথেই তিনি অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও তিনি এসেছেন এবং তার পরিবারে তার মির্জা আব্বাসকে দেখে গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গেল বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। ২ দফা হয় অস্ত্রোপচারও। জ্বালানি সরবরাহ স্বাভাবিকের পাশাপাশি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বন্ধ করা হয়েছে পেট্রোল পাম্পে সব ধরনের রেশনিং, অর্থাৎ চাহিদামতো তেল নিতে পারবেন গ্রাহকরা। আর মার্কেটে অপ্রয়োজনীয় লাইটিং বন্ধ না করলে সরকার কঠোর হচ্ছে বলেও জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশের মাধ্যমে তেল আনার কথাও জানান অনিন্দ ইসলাম অমিত। পেট্রোল পাম্পগুলোতে এমন দীর্ঘ লাইন গত কয়েকদিনের স্বাভাবিক ঘটনা। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে বাইকে 2 লিটার আর প্রাইভেট কারে মিলছিল 10 লিটার তেল। ঈদের 4-5 দিন আগে সেই সিদ্ধান্ত বাতিল করলো সরকার। বলছে মূলত ঈদযাত্রা নির্বিঘ্ন করা আর জ্বালানি সরবরাহ আশানুরূপ হওয়াই এই সিদ্ধান্ত। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পাওয়ার কারণ এবং বড় মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই 3টে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ। মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আরও জানান, যুদ্ধের কারণে জ্বালানির টালমাটাল বাজারের প্রভাব সামলাতে সম্ভাব্য সব চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ একাধিক উৎস থেকে জ্বালানি আমদানির আশাবাদের কথাও শোনান তিনি। এখানে আমরা দুটো বিকল্প, ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি, সেটা রিফাইন। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। এখনও সরকারি ছুটি শুরু না হওয়ায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই ঘরমুখো মানুষের বাড়তি চাপ। ঈদযাত্রা শুরু হলেও রবিবার কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। ভোর 5টা থেকে নির্ধারিত সময়ে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে আন্তনগর ও কমিউটার ট্রেন। অন্যান্য বারের থেকে এবার একটু মোটামুটি ভালো মনে হইতেছে, মানে সঠিক সময় ট্রেন পাইছে। এখন পর্যন্ত যেগুলো ট্রেন যাইবে প্রত্যেকটাই রাইট টাইমে যাবে, সবগুলাই লাইনে দেওয়া আছে, কোনো শিডিউলের কোনো বিপর্যয় নাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন। ঈদের আগে ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন কেউ। দাদি বাড়িতে প্রতিবার যাই আর এই বাড়িও যাচ্ছি। সবসময় যাওয়া হয় না, অনেকদিন পর যাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা আলাদা আনন্দ কাজ করতেছে যে পরিবারের সঙ্গে ঈদ করব, সময় কাটাবো। অনেকটা রমজান শেষ হয়ে গেছে, পরিবারের সঙ্গে ইফতার সেহরি কিছুই করা হয় নাই, এই জন্য আর কি বাড়িতে যাওয়া। ফ্যামিলি নিয়ে যাওয়া একটা বিপজ্জনক, ঈদের সময় এটা সবসময় ঘটেই থাকে, যার কারণে আগেই আমরা টিকিট কাটছি যে ফ্যামিলি পাঠিয়ে দেই। রাজধানীর বাস টার্মিনালগুলো অনেকটা ফাঁকা, ঘরমুখো মানুষের বাড়তি ভিড় নেই অভিযোগও। নির্ধারিত দামেই টিকিট পাওয়ায় খুশি যাত্রীরা। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট নিতে তেমন ভোগান্তি হয়নি। এসি বাসের টিকিট কাটলাম এবং টিকিটটা অ্যাভেলেবেল পেয়েছি। গন্তব্যের যে ভাড়া এসি বাসের সেই 450 টাকাই নিয়েছে। গতকালকে প্রচুর যাত্রী চাপ ছিল, আজকে সকালে যাত্রীর চাপ কিছুটা ছিল, এখন আবার যাত্রীর চাপ নেই। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের 3 দিন আগে থেকে চালু হবে বিশেষ বাস সার্ভিস। যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত বাস। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল স্টেশন ও বাস টার্মিনালে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। ঈদের সময় ফাঁকা ঢাকায় নিরাপত্তার স্বার্থে অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি হেফাজতের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর মিন্টো রোডে হওয়া সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে পুলিশ।